দর্শক স্বাগত জানিয়ে শুরু করছি সপ্তাহের নিয়মিত আয়োজন বিএসবি ক্যামব্রিয়ান কলেজ দৃষ্টিকোণ। আজকে কথা বলবো অবরোধ বাসিনী বাংলাদেশ ও উত্তরণের পথ। দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ। রয়েছেন ডক্টর মঞ্জুর চৌধুরী, রাজনীতি বিশ্লেষক। দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে, সরাসরি ফোনে অংশগ্রহণ করবেন সে আশাবাদ রেখেই শুরু করছি দৃষ্টিকোণ। আপনাদের স্বাগত জানাচ্ছি দৃষ্টিকোণের পক্ষ থেকে। আজকে একটি চূড়ান্ত রাজনৈতিক কর্মসূচি, বিরোধী দল এবং তার জোট নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে তার যে 48 ঘণ্টা ব্যাপী যে অবরোধ ডাক দিয়েছে তার প্রথম দিন আমরা অতিবাহিত করলাম। আমরা যা প্রত্যক্ষ করেছি সারাদিনে টেলিভিশনগুলোতে, সেখানে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা ঘটেছে। রেলপথ অবরোধ করা হয়েছে, রেলের ফিস প্লেট খুলে ফেলা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমর্থক গোষ্ঠীদের সহিংসতা এবং সংঘর্ষে কোথাও কোথাও মারা গিয়েছেন এবং এর মধ্যে সাধারণ মানুষ, রিকশা চালক পর্যন্ত রয়েছেন। বিজিবির একজন সদস্য মারা গিয়েছেন এবং একজন পুলিশ গুরুতর আহত। সারা দেশব্যাপী এ পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে 6 জন নিহতের সংবাদ এসছে। তো একভাবে সাধারণ মানুষ বা আপনারা যারা কথা বলছিলেন একভাবে আশঙ্কা করছিলেন বিভিন্ন সময় যে বাংলাদেশের রাজনীতির বর্তমান যে পরিস্থিতি সেটি যদি সঠিক মতো সামাল দেয়া না যায় তাহলে রাজনীতি সহিংসতার দিকে আরো এগোবে এবং জনগণের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতার কি হচ্ছে রে সেই ধরনের একদম সংকট, এই উপলব্ধিটা আর বাড়বে। আজকে হতো অবরোধের প্রথম দিন। পথপ্রতি যতটা রিপোর্ট এসছে যে জামাত, বিএনপি তারা মরিয়া হয়ে শেষ মুহূর্তে তারা যে আন্দোলনের এটা জোরদার আন্দোলন করবে এবং সরকারকে বাধ্য করবে, এরকম একটি তারা কৌশল অবলম্বন করছে। তো এই সব সংবাদ বা আমাদের আন্দোলন সবকিছু মিলেই আসলে সেই সংকটের জায়গাতে আছে। আমরা দেখছি যে আজকেও যাদেরকে আমরা সুশীল সমাজ বলি, যদিও রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি দল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু তারা সেরকম কোনো খবর দিতে পারেনি যতটা শুনেছি যে তারা আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতিকে। আমি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যেটি হচ্ছে যে বাংলাদেশের আমরা যে রাজনীতি ধারা দেখি সেটি সরকার যে অবস্থান যে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার জন্য নির্বাচন করতে হবে এবং সংসদীয় বিভিন্ন দেশগুলোতে, গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় সেইভাবেই দেশে নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকার সেটি তো আমাদের সংশোধনের মধ্য দিয়ে বিচারের রায়ের প্রেক্ষিতে সেটি এখন এই মুহূর্তে নাই। অতএব নির্বাচন ছাড়া সরকারের কোনো উপায় নেই, সরকার এটি বলছেন। কিন্তু বিরোধী দল বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না এবং সেটিকে প্রতিহত করা হবে। আসলে এই দুটি অবস্থানে আসলে সমাধানের জায়গাটি কোথাও, আমরা সমাধান দিয়ে শুরু করতে চাই। সংকট অনেক আমরা কথা বলেছি, আপনি কি মনে করছেন যে আসলে কোন পক্ষ আরেক পক্ষকে ছাড় দেবার বা মধ্যপন্থা কোন একটি জায়গা, কোন একটি সমাধানের সূত্র কি বের করবার এখনো সময় বা সুযোগ অথবা প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ। এখন এমন একটি জায়গায় এসে আমরা উপনীত হয়েছি যখন ম্যানিউভারিং স্পেস বা রুমটা একেবারেই শূন্যকায় হয়ে গেছে এবং একেবারে কাউন্টডাউন যাকে বলে। কারণ আমরা একটা তর্কের মধ্যে ছিলাম যে নির্বাচনকালীন সময় 25 অক্টোবর থেকে না 27 অক্টোবর থেকে শুরু হচ্ছে, না তফসিল ঘোষণার তারিখ থেকে শুরু হচ্ছে। ওই পর্বগুলো পার হয়ে কিন্তু আমরা তফসিল ঘোষণার ব্যাপারটি পর্যন্ত প্রত্যক্ষ করেছি। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় সেটি উন্মোচিত করেছেন। এখন 2 ডিসেম্বর আমরা জানি যে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারিত হয়েছে 5-6 তারিখ, তারপরে 13 তারিখ প্রত্যাহারের এবং ই ডে বা বিগ ডে হচ্ছে 5 জানুয়ারি। এবং এটাও ভুলে গেলে চলবে না, আমাদের সংবিধানের বর্তমান যে অবস্থাটি 123 ক অনুসারে 24 জানুয়ারির আগেই এই পর্ব সমাধান করতে হবে।
যদি কোনো কারণে সেটি করতে আমরা ব্যর্থ হই তাহলে আরো 90 দিন এরকম একটি সময় হয়তো আমরা পাবো 123-এর খ। এই যে কন্ডিশনালিটি গুলো সেগুলো মোটামুটি রোড ম্যাপ কিন্তু আমাদের কন্ডিশন করে দিয়েছে, স্থির করে দিয়েছে। এখন শাসক দল গোড়া থেকেই এই ধারায় অগ্রসর হচ্ছিল এবং সেইভাবে অ্যালায়েন্স বিল্ডিং এর একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। সাম্প্রতিকতম সময়ে আমরা দেখেছি তৃতীয় বৃহত্তম যে রাজনৈতিক দল জাতীয় পার্টি তারা কিন্তু আপনার শুধুমাত্র নির্বাচনে আসবে, শরিক হবে এই ঘোষণায় দিয়ে ক্ষান্ত থাকেনি, তারা এই নির্বাচনকালীন সময়ের যে সরকার তাতেও কিন্তু শরিকানা অর্জন করেছেন, জানান দিয়েছেন যে দে আর সিরিয়াস অ্যাবাউট ইট। এবং এখানটায় আমরা দেখছি যে ওই ধারার ভিন্ন আরেকটি ফ্যাকশন যিনি নেতৃত্ব দেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, তিনিও কিন্তু প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তো এই যে টিলটা সেটি আপনার এই যে মাঠটা, খেলবার যে মাঠ এবং সেখানে যারা অংশগ্রহণ করছেন তাদের তালিকায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে। আর আমি যতটুকু জানি আপনার পর্দার অন্তরালে নানামুখী দৌড়ঝাঁপ চলছে। আপনার শেষ অবধি 2 তারিখের আগে আমরা দেখি দলগুলো অংশগ্রহণ করবে, আরো যদি দলবল এই নির্বাচনী ব্যান্ড ওয়াগনে এসে শরিক হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতির দৃষ্টি আমার মনে হচ্ছে যে আমরা উই আর হেডিং টুয়ার্ডস অ্যান এক্সক্লুসিভ ইলেকশন ইন দ্য সেন্স যে প্রধান বিরোধী দল হয়তো এই নির্বাচনী যে পর্ব যেটা 5 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা তাতে হয়তো অংশগ্রহণ করবে না। এবং যদি তা নাই করে বসে, দুটো বিষয় আছে এখানে। একটি হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা সভরেন রাইট নির্বাচনে অংশগ্রহণ না করা, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে জবরদস্তি করার কিছু নেই। পৃথিবীর সকল দেশেই এরকম চলটি আছে এবং আমাদের দেশেও আমরা প্রত্যক্ষ করেছি। ব্যাপারটি তো এরকম ঘটবে না যে নির্বাচনে অংশগ্রহণ না করেই ক্ষান্ত থাকছে, নির্বাচন প্রতিরোধের প্রতিহত করবার একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। কিন্তু প্রথমত যে ব্যাপারটি গণতান্ত্রিক অধিকার নির্বাচন থেকে বিরত থাকবার, এটি মাওলানা ভাসানী 1970-এর সেই ঐতিহাসিক নির্বাচনেও কিন্তু তিনি অবস্থান নিয়েছিলেন এবং এই অবস্থান নেওয়ার কারণে আমরা কিন্তু একটু জানা দরকার যে দর্শক আমাদের জন্য যে মাওলানা ভাসানী তখন কোন প্রেক্ষাপটে নির্বাচন অংশগ্রহণ করেননি। মানে বক্তব্যটা ছিল যে তিনি তৎকালীন ইউনাইটেড পাকিস্তানের পশ্চিম অংশকে সালাম জানিয়ে দিয়েছিলেন যে তোমাদের সঙ্গে আমাদের আর ঘর সংসার হচ্ছে না, আমাদের পথ তোমাদের পথ দুটি আলাদা হয়ে গেছে। তো সেই বিবেচনায় তার মনে হয়েছে পাকিস্তানের ফ্রেমওয়ার্কের এই নির্বাচনে তিনি যাবেন না। এটা রাজনৈতিক অবস্থা, এটা তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা নিয়ে কেউ কিন্তু তাকে ব্লেম করেনি। তার নিজের মনেও কোন রকম হ্যাংওভার ছিল না বিষয়টা নিয়ে। আমরা পরবর্তীতে পুরো সময়টা বিশ্লেষণ করে আমরা এরকমটি উপলব্ধিতে পৌঁছেছি। আর আপনার এরকমের ঘটনা আমরা 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত, 6ষ্ঠ সংসদ নির্বাচন, সেখানেও কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বিরত থেকেছে এবং তাতে কিন্তু নির্বাচন আটকে যায়নি। প্রশ্নবদ্ধ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ডি জুরো সেন্সে নির্বাচনের যে ইতিহাস, আমাদের শাসনতান্ত্রিক ধারাবাহিকতার যে ইতিহাস, তার ধারাবাহিকতার প্রয়োজনে সকল পক্ষই শেষ অবধি কিন্তু 6ষ্ঠ সংসদ নির্বাচনকে মেনে নিয়েছেন একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থাকা সত্ত্বেও। এবং আপনার আমরা প্রধান বিরোধী দলের যিনি নেত্রী তাকে আমরা অভিহিত হতে দেখি যে তিনি 3 বারের মতো প্রধানমন্ত্রী ছিলেন, তার মধ্যে তৃতীয়বারটা কিন্তু ওই 15ই ফেব্রুয়ারির নির্বাচন দ্বারা গঠিত সরকারের প্রধানমন্ত্রী ছিল। কিন্তু সরকার তো স্থায়ী হতে পারেনি, সেটাও তো বাস্তবতা, সেটি ভিন্ন বিবেচনা। এবং আমি এই প্রেক্ষিতে যেটা বলবো 15 ফেব্রুয়ারি 1996 যে বাস্তবতা আর আপনার 5 জানুয়ারি 2014 বাস্তবতা এক নয়। আচ্ছা, আমরা দুই সময়ের বাস্তবতা নিয়ে আসবো আপনার কাছে, কেন এক নয় সেই ব্যাখ্যাটি নিশ্চয়ই আপনার কাছে চাইব। ডক্টর মঞ্জু চৌধুরী, স্যারের কথার সূত্র ধরেই আমি যে প্রশ্নটি করতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতায় আমাদের আন্দোলনের ইতিহাস আমরা দেখেছি যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে কিন্তু সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি, সাংবিধানিক হয়তো ভাবে আমরা সেটি স্বীকৃতি দিয়েছে এবং সেই নির্বাচন করে কিন্তু সরকার তার সংকট সমাধান করতে পারেনি। সেটি একটি ঐতিহাসিক বাস্তবতা এবং এই অভিজ্ঞতা
আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আছেন। তো সেই অভিজ্ঞতা দ্বারা চালিত হয়ে যদি বিএনপি জোট মনে করেন যে নির্বাচনকে হলেও সেটি কোনোভাবে সরকারের স্থাবল সরকার হতে পারবে না, সেক্ষেত্রে তারা সেই কৌশলটি বা হাতিয়ারটি তারা প্রয়োগ করবে। আপনি কি মনে করেন যে যদি বলেছেন স্যার যে বাস্তবতা ভিন্ন, আমরা হয়তো স্যারের কাছ থেকে সেই জবাবটি চাইব, আপনি কিভাবে মনে করছেন যে নির্বাচন হয়ে গেল কিন্তু সংকট সমাধান হলো না, দেশের একটি স্থিতিশীল অবস্থা হলো না, তাহলে এই নির্বাচন করে খুব বেশি লাভ হচ্ছে না? আমি ডক্টর কলিমুল্লাহর বক্তব্য থেকেই শুরু করি। এখানে উনি যেটা বলেছেন যে বিভিন্ন দল আসছে, যেমন আনোয়ার হোসেন মঞ্জুর, জেপি, তারপর অন্যান্য ছোটখাটো দল এসে যাচ্ছে, অর্থাৎ এই নির্বাচনটা এক্সক্লুসিভের পরিবর্তে মোর অ্যান্ড মোর ইনক্লুসিভ হচ্ছে, এ ধারণাটাই কিন্তু লোকে পাচ্ছে। কিন্তু আরেকটা বাস্তবতা আছে, বাংলাদেশের এই যে ভোটের রাজনীতি, তা কিন্তু সবসময় সিটের রাজনীতি এবং ভোটের রাজনীতি সবসময় কিন্তু সমান্তরালে চলে না। যে আমার 35% লোকজন সারা বাংলাদেশে আমাকে সাপোর্ট করে, তার মানে এই না যে আমি বেশ কিছু সিট পেলাম। আমি একটা উদাহরণ দেই। গত নির্বাচনে জাসদ ইনু 5 লক্ষ ভোট পেয়েছে সারা বাংলাদেশে, তারা সিট পেয়েছে 3টি, আর জামাত 32 লক্ষ ভোট পেয়ে সিট পেয়েছে 2টি। এরকম আরো অনেক উদাহরণ, হয়তো আসন বিন্যাস, সেখানে আসন বিন্যাস, সুতরাং বা যোগ্যতা অবস্থান, সেটি এইখানে দেখতে হবে যে কত পার্সেন্ট লোক যেসব পার্টিকে ভোট দিয়েছে তারা বাইরে আছে। যেমন এক্সকিউজ মি, গত নির্বাচনে বিএনপি পেয়েছে 32%, তার সাথে জামাত ধরেন রাফলি 4.75%। এই 35% লোক কিন্তু ইলেকশনের থেকে বাইরে, এবং আওয়ামী লীগ ধরেন সেখানে 48%, তার সাথে এরশাদের যে 7%, অ্যাকচুয়ালি তো সব তো এরশাদের না, ওখানে তো আওয়ামী লীগের ভোটও আছে, এই রাফলি 50%, অর্থাৎ ওয়ান থার্ড জনগোষ্ঠী তারা কিন্তু ইলেকশনের বাইরে থাকতেছে। এটা একটা কিন্তু একটা এটি গত নির্বাচনের পরিসংখ্যান দেখে যদি ধরা হয় যে তাদের পপুলারিটি লেভেল ওই 2008 এর লেভেলে আছে, সেটা তো নাই। ইটস এ ডাইনামিক প্রসেস। এই সময়ের মধ্যে ইনকামবেন্সি ফ্যাক্টরের জন্য আওয়ামী লীগ তার ডেফিনেটলি তার কিছুটা বেজ হারিয়ে ফেলেছে। এটা তো সব পার্টির জন্য হয়, আওয়ামী লীগের জন্য অত্যন্ত বেশি হয়েছে। স্পেশালি যদি পদ্মা আপনার দক্ষিণবঙ্গের ডিস্ট্রিক্টগুলিতে দেখুন, সেখানে তাদের জনপ্রিয়তা একটা ধস নেমে গেছে। তার মেইন কারণ হচ্ছে পদ্মা ব্রিজের এই দুর্নীতি। আমি সেগুলিতে যাচ্ছি না, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে একটা ব্যাপক জনগোষ্ঠী, অ্যাটলিস্ট 1/3 লোকজনের রিপ্রেজেন্টেটিভ, তারা ইলেকশনে যাচ্ছে না। সেই ইলেকশন আইনগতভাবে, ডক্টর কলিমুল্লাহ কিন্তু সুন্দরভাবে বলেছেন, আইনগতভাবে টেকনিক্যালি কারেক্ট, বাট মরালি এবং পলিটিক্যালি কতটা কারেক্ট সে বিষয়ে কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। এখন দেখেন যে এরা এখন ইলেকশন ঠেকানোর জন্য বলছে। এখন ইলেকশন করতে গেলে কিন্তু সকল জনগোষ্ঠীর পপুলেশনের সবার কিন্তু একটা ঐক্যমত্য দরকার। কেউ হয়তো নিষ্পৃহ থাকতে পারে যে আমি ইলেকশনে যাব না, কিন্তু কেউ যদি অ্যাক্টিভলি বিএনপির মতো, জামাতের মতো একটা বেশ 1/3 সাপোর্ট নিয়ে তারা যে বিরোধিতা করে, সেখানে ভায়োলেন্স হতে বাধ্য। আমরা যেটা দেখছি, ভায়োলেন্স শুরু হয়ে গেছে। সেই জন্য যেটা দরকার ছিল আমাদের একটা সুষ্ঠু রাজনীতিক ব্যবস্থা। আমার এই মুহূর্তে সেই আমাদের কবি শামসুর রহমানের একটা কবিতা, যখন এরশাদ জমানায় উনি একটা কবিতা লিখেছিলেন, রাজনীতিবিদদের উদ্ভট এক উটের পিঠে চড়ে চলছে স্বদেশ। উনি যদি বেঁচে থাকতেন, উনি দেখতেন আজকে সেই উদ্ভট উটটাই জাতির পিঠে চড়ে বসেছে। আপনি চিন্তা করুন, আমি বলি যে 3 দিন আগে বললেন আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যে ইলেকশন করলে আমার মুখে থুতু দিবে। ঠিক 3 দিন পরে বললেন ইলেকশন না করলে আমার মুখে থুতু দিবেন। মাঝে আবার উনি তেঁতুল গাছ ঘুরে আসলেন। এই যে এইসব দ্বিচারিতা, ভণ্ডামি রাজনীতির জীবনে, বাংলাদেশের 42 বছর রাজনীতির ক্ষেত্রে একটা কালো অধ্যায় সূচনা হয়েছে। এই অধ্যায়ে সকল, আমি বলবো মোরালের সকল রাজনীতিবিদরাই যুক্ত হয়ে গেছেন। আপনি দেখুন, কেউ এতদিন বিরাট বক্তৃতা করে দিল্লি চলে গেছেন, কিন্তু একজন অলরেডি চলে গেছে। দিল্লি থেকে কি তথ্য নিয়ে উনি আসবেন সেটাই আমার দেখার ইচ্ছা আছে।
এখানে একটা হর্স ট্রেডিং চলছে। জি, আমাদের কিনা দর্শক হচ্ছে একজন আছেন এই মুহূর্তে আমাদের মাঝে, আমরা দর্শকের ফোনটি নিয়ে আপনার সাথে কথা বলবো আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন স্যার? জি স্যার আমি সর্দার মোহাম্মদ জি, রাজা। জনাব রাজিক বলুন। স্যার আজকের আলোচনা আপনি অবরোধ বাসিনী দিয়েছেন বাংলাদেশকে, একটু বিশাল কথা। তো ঘটনা হচ্ছে যে আমি কলিমুল্লাহ স্যারের কথার সঙ্গে একমত পোষণ করে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে উনি 96 সালের ইলেকশনের কথা বলেছেন এবং প্রেক্ষিতের কথা বলেছেন এবং প্রেক্ষাপটের কথা বলেছেন। এটা সত্য কথা যে 96 সালে যে ঘটনাটি ঘটে, সেই 96 সালে যে ইলেকশনটি হয়, যে ইলেকশনটি খালেদা জিয়া করেন তার সংসদ বহাল রেখে, সেখানে যদি আমরা দেখতে যাই যে কোন দল অংশগ্রহণ করেছিল, 40 দল, এবং সেখানে বঙ্গবন্ধু হত্যাকারীদেরকেও নিয়ে আসা হয়েছিল। যাই হোক, তারপর সেখানে দলবিহীন ভাবে নির্বাচনটা হয়। কিন্তু এবারকার নির্বাচনের ভিন্নতাটি হচ্ছে এখানে অনেক জনগণের সঙ্গে সম্পৃক্ত দলগুলি এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত আছে। এখনই আমরা আলটিমেট ডিসিশনে যেতে পারি না যে বিএনপি নির্বাচনে আসবে না। বিএনপি নির্বাচনে আসার জানালা অ্যাক্সেস এখনো খোলা আছে, যদি তারা মনে করে গভর্নমেন্ট অনেক ছাড় দিয়েছে এবং তাদের মানসিকতা এখনো আছে। কিন্তু কথা হচ্ছে কলিমুল্লাহ স্যার যেটি বলছেন সেটি হচ্ছে যে যেমন হরতাল ডাকার অধিকার আছে, আবার কেউ অংশগ্রহণ না করার অধিকার আছে, কিন্তু তার অর্থ এটা নয় যে তা ধ্বংসযোগ্য সৃষ্টি করবে। 96 সালে হরতালটা নির্বাচনে আসবার অধিকার যেমন আছে, না আসার অধিকার আন্দোলন হয়েছে, কিন্তু সেখানে এই ধ্বংসযোগ্যটি সৃষ্টি হয়নি। এই ধ্বংসযোগ্য সৃষ্টিকে রোধ করতে গেলে এখন নির্বাচন কমিশনকেই গ্রহণ দায়িত্ব পালন করতে হবে, যেহেতু তাদের হাতেই সবকিছু। প্রয়োজনে সেখানে আগাম ভাবে এই আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত হিসেবে আমাদের সশস্ত্র বাহিনীকেও নিয়োগ করতে হবে বলে জি, দর্শক বুঝতে পেরেছি। আমার এই মতের সঙ্গে তাই একমত কিনা। জি, ধন্যবাদ দর্শক, সাথে থাকুন। জি, শেষ করুন। দর্শকের একটা কথা যে 96 সনে ইলেকশনে ফ্রিডম পার্টি এসেছিল, অর্থাৎ ইলেকশন তাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। 2008 সনে দর্শক বলেছেন যে ঠিক হয়নি, এটা বড় দলগুলো এসছে এই পরিবেশ। ফ্রিডম পার্টি 2008 সনের ইলেকশন কিন্তু ফ্রিডম পার্টি 2 জন পার্টিসিপেট করেছিল। সুতরাং পার্টিসিপেট করার অধিকার সবারই আছে। তবে ফ্রিডম পার্টির মতো পার্টি বাংলাদেশে কেন হয় এটাই আমাদের দুর্ভাগ্য। এনিওয়ে, আমি যে পয়েন্টটা বলতেছিলাম যে রাজনীতিতে আমাদের একটা পচন ধরে গেছে। আপনি দেখুন যে হর্স ট্রেডিং বলে একটা কথা আছে না, ঘোড়া বেচা কেনা হয়, সে হর্স ট্রেডিং চলছে। কেউ কিনছেন বেশি টাকা দিয়ে, প্রথম আলোতে দেখলেন না বিরাট কুরবানি গরু কিনে শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যাচ্ছেন। আবার কেউ বিক্রি হওয়ার জন্য উদ্গ্রীব হয়েছেন, দর কষাকষি চলতেছে। আমার এই যেটা আমি এতদূর পর্যন্ত যা আমি অবজার্ভ করেছি, আমি এতটা নিচে আমি রাজনীতিকে নামতে দেখিনি। জি, প্রশ্ন আসবো আপনার কাছে। আমরা এই পর্যায়ে একটি বিরতি দিয়ে যাচ্ছি, তারপরে সে আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে যাচ্ছি নিয়মিত বিরতিতে। আমাদের সাথে থাকবেন, আপনাদের সাথে করে আবার দৃষ্টিকোণে ফিরতে চাই। দর্শক, আপনাদের সাথে করে আমরা আবারও দৃষ্টিকোণে ফিরছি, সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিরতিতে যাবার আগে আপনি প্রারম্ভিক বক্তব্যে বলে প্রেক্ষাপট, নির্বাচনের প্রেক্ষাপট একই নয়, কিন্তু আমরা যদি ঘটনা হিসেবে দেখি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখছি। তো আপনার কোন প্রেক্ষাপটে আপনার মনে হচ্ছে যে প্রেক্ষাপটটি এক নয়, কি কি কারণে সেটি জানার প্রয়োজন? লজিস্টিক পার্সপেক্টিভে যদি দেখি তাহলে বলতে হবে যেটি যে 96 সনে যে ধরনের যেই মানের ভোটার তালিকা ছিল সেটি আজকে অনুপস্থিত। ম্যানুয়াল ভোটার তালিকার বদলে আমরা এখন একটা ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে পাচ্ছি। 96 সনে ব্যালট বাক্স ছিল স্টিলের বা লোহার তৈরি, অস্বচ্ছ। এখন বাক্সটি ঘোলা হলেও আপনার সিথ্রু করা যায়, ভেতরে কি আছে বোঝা যায়, এইটুকু স্বচ্ছতা আছে। সুতরাং লজিস্টিক্স কিন্তু পাল্টে গেছে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের ক্ষমতা বা তার যে নির্বাচন কমিশনের ক্ষমতা, মানে আমি বলবো এক অর্থে তাদের যে হোমওয়ার্ক করার যে পর্বটি সেটা তার পর্যাপ্ত সময় পেয়েছেন এবং সেটা করেছেন। ওই যে বাক্সে টিক দেওয়ার মতো যে ব্যাপারটা, ডিলিমিটেশন, ভোটার তালিকা হালনাগাদকরণ, উপকরণগুলো ইন্তজাম করা, এই যে বিষয়গুলো আনয়ন করা, সেইগুলো কিন্তু তারা ইতিমধ্যে সমাধান করে নিয়েছেন। একটি কাজ বাকি ছিল, সেটি হচ্ছে তফসিল ঘোষণা, সেটাও তারা করে ফেলেছেন। সুতরাং প্রিপারেটরি পার্সপেক্টিভ থেকে দেখলে ইটস অলমোস্ট ডান, যেটাকে আমরা করণিক সাফল্য বলতে পারি। আর এর পাশাপাশি সকল দলের অংশগ্রহণ ভিত্তিক যে নির্বাচনের আয়োজন, সেটি মূলত
পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা, তাদের সভরেন ডিসিশনের উপর নির্ভর করে। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। আপনার গ্লাসটা অর্ধেক পূর্ণ না অর্ধেক খালি, এরকম একটি অবস্থা দার্শনিক প্রকৃতি সেটি ডেফিনেটলি। আবার ডিম আগে না মুরগি আগে, এরকমের কূটতর্কেও কিন্তু আমরা লিপ্ত হতে পারি। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, কে কিভাবে দেখছেন। শাসক দল তাদের মতো করে ভাবছেন যে সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যেই এই ব্যাপারটি মীমাংসা হওয়া উচিত। বিরোধী দল এই ফ্রেমের বাইরে ভাবার চেষ্টা করছে। প্রশ্ন যেটি শাসক দল সেটি গিয়ে যথাযথভাবে সামাল দিতে পারবে কিনা ভাবছে। ঠিক আছে, টিল টু ডেট সামলাতে পেরেছেন, টিল টু ডেট। ভবিষ্যতে পারবেন কিনা সেটা নির্ভর করবে প্রথমত শাসক দলের রিজলভের উপরে, দ্বিতীয়ত বিরোধী দলের প্রতিরোধ গড়ে তুলবার সক্ষমতার উপরে, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় কি ভূমিকা নিচ্ছেন তার উপরে। মানে এককভাবে কারো উপর কিন্তু এটার ফেটটা কি দাঁড়াবে সেটা নির্ভর করছে না। ডক্টর মঞ্জু চৌধুরী, আপনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কথা বলছিলেন, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে অবস্থা, তো এটি যদি আমরা বাস্তবতা ধরে নিই যে আসলে আমাদের 42 বছরে আবার আমাদের সেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। ফ্রিডম পার্টি প্রসঙ্গে আপনি বলেছেন যে তারা রাজনীতি আসবার কথা ছিল না, তারা রাজনীতি এসছে। এই যে নেতিবাচকতা, এটি নিয়েই কিন্তু আমাদের রাজনীতি। তো বর্তমান এই পরিস্থিতিতে আমাদের দুদলের বা দ্বিদলীয় যে ব্যবস্থায় আমরা এর বাইরে হয়তো যেতে পারছি না, সেভাবেই আমরা প্রত্যাশা আমাদের প্রাপ্তির হিসাব নিকাশগুলো করি। তো আপনার কি মনে হয় যে এই দুই দলের রাজনীতির মধ্যে আসলে আমাদের, আমরা মনে হয় যে দর্শকদের ফোনটি নিয়ে প্রশ্নটি শেষ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে বলছিলেন? আমি চিটাং থেকে শহীদ বলছিলাম। হ্যাঁ জনাব শহীদ, সংক্ষেপে বলুন প্রশ্নটি। সংক্ষেপে বলতে গেলে যেহেতু আমাদের নির্বাচনে যিনি একজন কলিমুল্লাহ স্যার আছেন, ওর সাথে একটা কথা বলতে হচ্ছে যে বাসারেই বলছিলেন ভোটের বাক্সে লাথি মারণ, বাংলাদেশ দেশ স্বাধীন করো। তো ওই কথা যদি বাঙালি জনগণ করতে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। আর নির্বাচনের মাধ্যমে, সত্য নির্বাচনের মাধ্যমে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি একটা কথা বলি, এখানে 54 আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতা গেছিল, 70-এর নির্বাচনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 96-তে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা আসার পরে আপনার নিরপেক্ষ ক্ষমতা ছাড়িয়ে দিয়েছে। কিন্তু আপনি বিএনপির সময় দেখেন 78 নির্বাচন, 79 নির্বাচন, খালেদার সময় আপনি 96 নির্বাচন, আপনার 2006 সালের নির্বাচন। এগুলিতে বোঝা যায় কে নির্বাচন পক্ষে এবং কে নির্বাচনের পক্ষে নয়। প্রশ্নটি করুন। তরুণেরা সবাই যারা আছেন সবাই বিরোধী দল বলে। এখন তো বিএনপি আর বিরোধী দল নাই, এখন বিএনপি একটা দল, আওয়ামী লীগ একটা দল, জাতীয় একটা দল, সবাই দলগুলো নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করছেন। রাজনৈতিক দলগুলো নির্বাচন অংশগ্রহণ করবে, যে করবে সে জনগণের হাতে বলে সংশোধন যাবে, যে করবে না সে জনগণ দিচ্ছে না। ধন্যবাদ দর্শক, বুঝতে পেরেছি। যে প্রশ্নটা আমি করতে চেয়েছিলাম যে এটি যদি বাস্তবতায় প্রত্যাশিত আমাদের রাজনৈতিক দল নেতৃত্ব তার আদর্শ সেই জায়গাটি নেই, আপনি যেটা বেচা কেনার মতো কথা বলছিলেন যে ঘোড়া বেচা কেনার মতো অবস্থা, এটি বাংলাদেশের পরিস্থিতি। এটাকে মেনে নিয়ে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের অবলম্বন বা আমাদের প্রত্যাশা কার উপর করবো এবং সেটি কিভাবে করব? আমার বর্তমান যে পরিস্থিতি, সেখানে যে একটি নির্বাচন, অন্যদিকে যেটা আন্দোলন, যে একটি অবস্থা, দুদিকে দুমেরু, সেটিকে আসলে কিভাবে সমন্বয় করা যায়, এই প্রশ্নের জবাবটি কিন্তু আমি চাইব। প্রত্যাশার স্থান ছিল শেষ পর্যন্ত আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তবে দেখা গেল যে উনি নির্বাক হয়ে আছেন, হয়তো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, হয়তো সাংবিধানিক বাধ্যবাধকতায়, আর কোথাও খুব একটা স্থান নেই। আপনি বলতেছিলেন যে দ্বিদলীয় ব্যবস্থা, এখানে আমি একটু দ্বিমত করতে হবে। এটা দ্বিপারিবারিক অবস্থা, দুইটা পরিবারের হাতে সারা বাংলাদেশ বন্দী, দুটা দলকে এটা বলা যাবে না। আপনি দেখুন, আমি একটা উদাহরণ দিই। আজকে এই দুই দলেই কোন মেধাবী রাজনীতিবিদ, তার কিন্তু উন্নতি হওয়ার খুব একটা সম্ভাবনা নাই। আপনি দেখুন, ডাকসুর যারা চাকসু, ডাকসু, রাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের, এখন তো সেখানে কোনো নির্বাচন হয়ই না, কিন্তু আগে হয়েছে। এবং যারা ডাকসুর ভিপি হতেন, জিএস হতেন, তারা কিন্তু অত্যন্ত মেধাবী, উদ্যমী, চৌকস স্টার বলা যায়, হীরের আংটিও বলেন অনেকে। কোথায় তারা? কোথায় হারিয়ে গেছেন? কেন হারিয়ে গেছেন এই সব মেধাবী রাজনীতিবিদরা?
এইসব উদ্যমী রাজনীতিবিদরা তারা চাটুকারিতা করতে পারেন না। এখন রাজনীতিতে আপনি যে বিভিন্ন পদে যাবেন তার একমাত্র আমি জোর দিয়ে বলছি উপায় হচ্ছে এই দুই নেত্রীর চাটুকারিতা করা। আপনি দেখেন যে আমাদের রাজনীতি কোথায় গেছে। আমাকে যদি একটু সুযোগ দেন যে দেখুন সংসদ নিয়ে আমরা সবসময় বলি সংসদ সকল কিছুর কেন্দ্রবিন্দু। সংসদে যখন আমাদের এমপিরা যান উনাদের কোনো বাক স্বাধীনতা থাকে না। উনারা একটা কথাই বলতে পারেন, স্বাধীনতা না বাক সংযম থাকে না, কোনটি বলতে চাচ্ছিলেন? বাক সংযম থাকে না যেসব। জি, ফোনটা নিয়ে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি দর্শক, পরিচয় দিয়ে সরাসরি প্রশ্ন করুন। জি ভাই, আমি আলমগীর বলছি নেত্রাবাদ থেকে। জি বলুন। আমি সম্মানিত অতিথিবৃন্দের কাছে মাধ্যমে একটা প্রশ্ন রাখতে চাই। হ্যাঁ বলুন। জি, বর্তমান ডিসেম্বর মাস শেষ হচ্ছে, জানুয়ারি আসতেছে, এই সময়টাই হলো বাচ্চা কাচ্চাদের পরীক্ষা এবং শিক্ষা জীবনের একটা বিশেষ অধ্যায়ের সময়। কিন্তু রাজনৈতিক দলেরা একটি ভারতে ভাবছে যে আগামী দিনের যারা ভবিষ্যৎ, যারা নাগরিক, যারা আগামী দিনের পথ প্রদর্শক, তাদের জীবনটা অন্ধকার করে আমরা সাময়িক ক্ষমতার জন্য আমরা কি করতেছি, এর পরিণতি কি, জাতির ভবিষ্যৎ। জি দর্শক, বুঝতে পেরেছি প্রশ্নটি, ধন্যবাদ। শুনবো। এই অপরাধে দুই দলই জড়িত, যে হরতাল ভাঙচুর, এটা একটা সিমটম। কিন্তু আসল কথাই হচ্ছে যে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এমনভাবে ক্ষয়িষ্ণু হয়ে গেছে যে আমাদের সকল রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা দুই নেত্রীকে কেন্দ্র করে। এখন দুই নেত্রীর তাদের যে মানে রাজত্ব বলবো পরিবর্তনের সময় এসেছে না, কিন্তু আমরা এই কথা তো অনেক আগে থেকেই শুনছি যে রাজনীতিতে তৃতীয় ধারা, রাজনীতিতে নবধারা। আমাদের অনেক বড় বড় নেতা বা আপনি যে ভিপির কথা বলেছেন, যে ডাকসুর ভিপি, তারাও কিন্তু এই কথা বলেছে, জনমত সংগঠিত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা তো দেখিনি যে এই দুই দল বা দুই নেত্রীর বাইরে একটি তৃতীয় অবস্থান তৈরি করতে পেরেছে তারা। তাহলে এই যে ব্যর্থতা, সেটিকে দুই নেত্রীর ব্যর্থতা বলবেন নাকি সেটি অন্য কোনো কারণ? এটা আমাদের রাজনীতির সামগ্রিক ব্যর্থতা। আমি একটা জিনিস বলি যে প্রায় বলেন যে শেখ হাসিনার হাতে সকল ক্ষমতা পুঞ্জীবিত। এর জন্য কি শেখ হাসিনা দায়ী? এর জন্য দায়ী খালেদা জিয়া, শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন। প্রধানমন্ত্রীর হাতে যে সকল ক্ষমতা এমনভাবে পুঞ্জীবিত হয়ে গেছে, নির্বাচিত স্বৈর শাসকের মতো অবস্থা দাঁড়িয়ে গেছে, এটার জন্য কি শেখ হাসিনা দায়ী? নিশ্চয় দায়ী না। এর জন্য দায়ী সামগ্রিকভাবে আমাদের এই সকল প্রতিষ্ঠান, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এমনভাবে দুর্বল হয়ে সকল কিছু এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছায় আপনার পরিচালিত হচ্ছে। এর জন্যই তো আমাদের আজকের এই অবস্থা। ধন্যবাদ। আসবো আপনার কাছে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। নির্বাচন নিয়ে এক ধরনের কথা বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনমুখী দল এবং তারা জনভিত্তি তাদের আছে, কিন্তু বিএনপির জোটে যে জামাত ইসলাম আছে, জামাত চায় না যে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে দেশে আরেকটি নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। এবং তার কারণটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে, সেই বিচার প্রক্রিয়া এবং সেটিকে বানচাল করার জন্যই বিএনপির পিছনের একটি শক্তি ইন্ধন দিচ্ছে যে কোনো একটি বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি দেশে তৈরি হোক। এই যে মনোভাব, এই মনোভঙ্গি বা এই বিশ্লেষণ, আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করেন? যে এর কোনো বাস্তবতা আছে নাকি সেটিকে বলি এক ধরনের বিশ্লেষণ? এখানে রাজনীতি যারা করছেন স্টেক হোল্ডার হিসেবে, দল হিসেবে, তাদের এক এক দলের এক এক রকমের প্রোগ্রাম প্যাকেজ আছে, মার্কেটিং এর ধরন ভিন্ন রকমের এবং রণনীতি এবং রণকৌশলগত পার্থক্য আছে। এখন ধরুন জামাত ইসলামী বাংলাদেশ যে দলটি, এটি ক্যাডার বেসড ডান ধারার রাজনৈতিক দল এবং তারা তাদের মতো করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চান এবং সেই নিরিখে, সেই লক্ষ্যে তারা কোট আনকোট নিয়মতান্ত্রিক রাজনীতি করছেন। শরিক হিসেবে, অ্যালায়েন্স পার্টনার হিসেবে বেছে নিয়েছেন মেইনস্ট্রিম অপোজিশন পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং আন্দোলন সংগ্রাম তাদের ভাষা প্রক্রিয়ায় থেকে তাদের এই যে সম্পর্কের যে কেমিস্ট্রিটা, সেটি আরো সম্পর্ক ঘন হয়েছে, ঘনীভূত হয়েছে এবং এই মাখো ঘন হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে তারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনার প্রতিরোধ গড়ে তুলবার চেষ্টা করছেন। অর্থাৎ নির্বাচন প্রতিহত করার যে ঘোষণাটি তারা দিয়েছেন অফিসিয়ালি, তার যে স্টেটেড পজিশন, সে কার্যকর করবার চেষ্টা করছেন।
এখন এটা করতে গিয়ে জামাতে ইসলামী বাংলাদেশের যে আপনার সাপোর্ট বেসগুলো বা পকেটগুলো আছে, আপনার সীমান্ত সন্নিহিত সাতক্ষীরা অঞ্চল কিংবা চট্টগ্রাম কিংবা কক্সবাজার, এইসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রবলভাবে তাদের অস্তিত্ব জানান দিচ্ছেন এবং খুব টার্গেটেড ভাবে তারা অগ্রসর হচ্ছেন। এই সীতাকুণ্ডের যে মহাসড়কের আমরা প্রায় যে ঘটনা দেখছি, আমাদের যে মেইন আর্টারি, বাংলাদেশের লাইফ ব্লাড বলা যেতে পারে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেখান দিয়ে আপনার আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট আইটেমগুলো আনা নেওয়া করা হয়, সেখানে টার্গেটেড ভাবে যে সাবোটাজ দর্শক আপনি করছেন, ফোনটি নিয়েই শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, কে বলছিলেন? পরিচয় দিয়ে সরাসরি সংক্ষেপে প্রশ্ন করুন। না, আমি সরাসরি বলতে চাইছি, যেমন এখন বর্তমানে আমরা সাধারণত যারা আমরা আর কি শাসক আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগ আর বিএনপি অনেক জোরন ফারাক মনে করি। আর আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা। প্রশ্ন করুন আপনি আজকে দর্শকদের, আমাদের উপস্থিত অতিথিদের প্রশ্ন। আমি তো বলতেছি। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, শুনছি, বলুন। হ্যালো, এখন আমরা এই জন্য বলি যে এইভাবে আমরা কিন্তু আওয়ামী লীগ আছেন বিএনপিকে একই কাতারে রাখতে। হ্যালো, জি শুনছি, বলুন। আমি বুঝতে পেরেছি আপনার মনে করেন যে হানাহানি হাঁটাঘাটি, এই জিনিসটা আমরা চাই না। আমরা চাই একটা সমৃদ্ধ। আমরা মনে করি যে আওয়ামী লীগ সত্যি অবশ্যই। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। বুঝতে পেরেছি যে অনেক সময় আমরা আওয়ামী লীগ বিএনপি একই কাতারে আমরা বলি, তো আসলে চরিত্রগত দুটো পার্থক্য আছে কিনা বা রাজনীতির ক্ষেত্রে সেটি একটি কথা, ঐতিহ্যের ক্ষেত্রে সেটি শুনবো। স্যার বলছিলেন। তো যেটা বলছিলাম, আপনার এই যে টার্গেটেড ভাবে, ফোকাসড ভাবে একটা পলিসি যে পারসু করা, ভায়োলেন্স পারপিট্রেট করার যে পলিসি, সেটা ইন দ্য শর্ট রান এক ধরনের হ্যাভক তৈরি করতে পারে এবং করছেও। এক ধরনের ভীতির যদি সঞ্চার ঘটে জনমনে, তাহলে ভোটার টার্নআউট সঙ্গত কারণেই কম হয়ে থাকে এরকম ক্ষেত্রে, এবং তারপর নির্বাচন দিবসেও যদি পারসিস্টেন্ট এবং কনসিস্টেন্টলি এই ধরনের পলিসি পারসু করা হয়, ডেফিনেটলি প্রত্যেকের তো জানের মায়া আছে ভাই। গণতান্ত্রিক অধিকার আমার ভোটাধিকার প্রয়োগ করা, কিন্তু সেটা করতে গিয়ে যদি জানি বিপন্ন হয়, তাহলে তো চাচা আপন প্রাণ বাঁচা, এই চেতনাটাই মনস্তত্ত্বে কার্যকর একটা তাগিদ প্রদান করবে আপনাকে। সেই পরিস্থিতি তৈরি করবার জন্যই একটি উদ্দেশ্য ঠিক এটা পলিসি পারসুয়েশনের। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো আপনাদের সাথে করে, আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা দৃষ্টিকোণে ছিলাম, আবারও আপনাদের সাথে করে দৃষ্টিকোণে ফিরছি, সাথে থাকবার জন্য ধন্যবাদ জানিয়ে। আমরা স্যার প্রশ্নের জবাব দিয়েছেন। একটি প্রশ্ন আপনাকে করতে চাই, যেটি হচ্ছে যে সর্বদলীয় সরকারের যে প্রস্তাব, আমরা দেখলাম যে জাতীয় পার্টি এলো, জিপি এলো, কিছু দল আগে থেকেই সেখানে আছে, বিএনপিকে আনবার একটি প্রচেষ্টা ছিল। পক্ষ সমালোচকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপিকে সর্বদলীয় সরকারের দাওয়াত দেওয়ার পর তার এখানে আসবে না, এটি স্বাভাবিক, কারণ এই সময়ের মধ্যে যদি সরকারি বিএনপি থাকে এবং যে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, সেখানে দুই একটি মামলার রায় হয়তো বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ ফাঁসি হবে, এরকম ধরে নিই বিএনপি সরকারে যুদ্ধাপরাধীদের অর্থাৎ জামাতের নেতাদের ফাঁসি হবে, সেটি বিএনপির জন্য শুভকর নয় বা সেটি তাদের জন্য প্রত্যাশিত নয়, এরকম একটি কথা আছে। আপনি কি মনে করেন যেটি এটি কতটা সঠিক? এই যে সর্বদলীয় বিএনপিকে আনার যে নাটিকা হচ্ছে, আমার সবসময় মনে হচ্ছিল, ধারণা হচ্ছিল যে আওয়ামী লীগ চাচ্ছে না যে বিএনপি যে কোনোভাবেই নির্বাচনে আসুক, আর বিএনপিও চাচ্ছে না এই নির্বাচনে এই সরকারে আসতে। নির্বাচন করতে না চাইলে তাহলে আওয়ামী লীগের উদ্দেশ্যে কি তো সফল করা হচ্ছে, তো সেখানে তার বিএনপির কিন্তু আরেকটা বিরাট সমস্যা রয়েছে। আপনি দেখেন যে কাদের মোল্লার রায় লেখা শেষ, কাদের মোল্লার রায় যে কোনোদিন প্রকাশিত হয়ে যেতে পারে, প্রকাশিত হয়ে যাওয়ার পরে তার হাতে মাত্র 1 মাস সময় থাকবে। এই সময়ের ভিতর তার অ্যাপিল করতে হবে রাষ্ট্রপতির কাছে। অ্যাপিল করলে তার তো তখন স্বীকার করতে হবে, আর সে হয়তো তার অ্যাপিল গ্রান্ট হওয়ার কোনো সম্ভাবনা আমি তো দেখি না। সুতরাং কাদের মোল্লার রায়ের অর্থাৎ তার মৃত্যুদণ্ডের বাস্তবায়ন এই সরকারকেই করতে হবে, এই নির্বাচন
কালীন সরকারকে করতে হবে। সাইদের রায়ও এই সময় বাস্তবায়িত হতে পারে এবং ধারণা করা হয় আগামী যে এই ইলেকশনের পরে যে আগামী যে সরকার আসবে, সেই সরকার আসতে কমপক্ষে 2 মাস, মিনিমাম 2 মাসেরও বেশি, 2.5 মাস হবে। এই 2.5 মাসের ভিতরে যে যুদ্ধাপরাধীদের যে রায় দেওয়া হয়েছে, এক্সিকিউশন শুরু হয়ে গেলে সেটার এক্সিকিউশনের দায়িত্ব পড়বে নির্বাচনকালীন সরকারের হাতে। তখন সেই সরকারে বিএনপির কোন মন্ত্রী কি থাকতে পারে কিনা, আমার ধারণা তারা এই ক্যালকুলেশন থেকে এখান থেকে তারা সরে থাকতেছেন। তারা দেখছেন যে যেভাবেই হোক এই রায়টা কার্যকারী হয়ে যাক, পরে দেখা যাবে কি হয়। সুতরাং এটাই মেইন আমার ধারণা। সেই পরিপ্রেক্ষিতে তারা যে ভায়োলেন্সের ব্যাপারটার দিকে চলে গেছে, অর্থাৎ নির্বাচনকে প্রতিহত করা, মানে কি বলছে প্রতিহত, ধারণা করা হচ্ছে নির্বাচনকে ডিলে করে দেয়া, হয়তো 6 মাস ডিলে করে দেয়া, যে কোনো প্রক্রিয়া হোক 6 মাস বা 3 মাস ডিলে করে দেয়া। কেন করতে চাচ্ছে এটা যে এইসব জটিলতা শেষ হবে, তখন তারা হয়তো জাতীয় সরকার হোক, সর্বদলীয় সরকার হোক আসবে। কিন্তু বিচার প্রক্রিয়াটি চলমান, সেখানে রায় হবে, আপিল শুনানি হবে, তার এক্সিকিউশন হবে, সেটি তো 6 মাস পরেও সেটি থাকবে না, চলমান আছে। কিন্তু এখানে একটা জিনিস আপনি দেখবেন যে রায় দিচ্ছে আদালত, কিন্তু রায়টার বাস্তবায়ন করে কিন্তু সরকারের হাতে ক্ষমতা থাকে। কোন একটা অ্যাপিলকে মানে মার্সি পিটিশনকে ফরওয়ার্ড করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে এ ধরনের ক্ষমতা থাকে। অর্থাৎ সেই সরকারের হাতে, সরকারের উপরে একটা দায়বদ্ধতা এসে যায়। সেই পরিপ্রেক্ষিতে আমি বলতেছি বিএনপি খুব সম্ভব এই সব ক্যালকুলেশনের উপর ভিত্তি করে তারা আসতে চাচ্ছে না এই সরকারে। আর আওয়ামী লীগও চাচ্ছে না, যে স্পেশালি আওয়ামী লীগের যেসব মন্ত্রী বা যেসব এমপিরা চিন্তা করছেন যে বিএনপি আসলে একটা জোর লড়াই বাঁধবে, তারাই কিন্তু বেশি উৎসাহিত যাতে বিএনপি ইলেকশনে না আসে। কারণ আপনি দেখুন এখন ফাঁকা মাঠে গোল দেবে, এটা হচ্ছে এরকম যে আপনার এসএসসি পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করলে এসএসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। কিন্তু সেই গোলটি যদি গোল বলে গণ্য না হয়, সেটি যদি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে সেটা তো পরের কথা, সেক্ষেত্রে তো হিসাব নিকাশ, সেটা তো পরের কথা যে বাতিল। তারা তো ভাবছে যে একবার তো সংসদে যায়নি, আবার অনেকে আছেন যে 3 মাসের জন্য সংসদ সদস্য থাকলে চিরকালের জন্য আমি ভিআইপি হয়ে গেলাম, আমি প্রাক্তন সংসদ সদস্য, কিনে নেই 2 কোটি টাকা দিয়ে একটা ইলেকশন করলাম, কি আসে যায়। জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমাদের বাংলাদেশের রাজনীতিতে বৈদেশিক যে অংশগ্রহণ, বিদেশিদের তৎপরতা, সেটা আমরা সবসময় চোখে দেখেছি। বিশেষত নির্বাচনের এই 5 বছর পর যে সংকটটি তৈরি হয়, সেখানে এক ধরনের আমরা তৎপরতা দেখেছি। বিভিন্ন তৎপরতা এই পর্যন্ত কোনো সফলতা আসেনি। এক ধরনের ধারণা আছে যে বাংলাদেশের যে রাজনীতি, সেটি আমাদের প্রতিবেশী দেশগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, পাকিস্তান, ভারত এবং আমাদের মোড়ল দেশ, দাতা দেশ আমেরিকা। তারা যেদিকে ঝুঁকবে বা তারা যেভাবে নিয়ন্ত্রণ করবে চাইবে, সেভাবেই দলগুলো রাজনীতি করবে এবং ক্ষমতার পথ প্রশস্ত হবে বা তাদের আশীর্বাদ পেয়েই তারা আসবে, এরকম একটি ধারণা আছে। সেক্ষেত্রে জনগণের যে অসহায়ত্বটি আমাদের গণতন্ত্রের কতটা, সেটা যদি সত্য ধরে নিই, তার জনগণের অবস্থানটি কোথায় থাকে, আপনি নির্বাচন পর্যবেক্ষক, একজন রাজনীতি বিশ্লেষকও বটে, আপনি কি মনে করেন? আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো কিংবা কোট আনকোট আত্মীয় রাষ্ট্র অথবা সহভাগী সংস্থাগুলো যে ভূমিকাটি পালন করেন, এটা মূলত সে দেশের জনগণের পক্ষ থেকে। কারণ তারা এই সহভাগিতার মাধ্যমে আপনার তাদের দেশের ট্যাক্স পেয়ারদের যে অর্থ, সেটির সদ্ব্যবহার সহভাগী দেশে হচ্ছে কিনা সেটি নিশ্চিত করবার প্রয়োজনই এই ভূমিকাটি গ্রহণ করে। কোট আনকোট টিউজডে গ্রুপ নামে যে গ্রুপটি তৈরি হয়েছিল বিগত নির্বাচনের আগে, তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি কূটনৈতিক নানান রকম দৌড়ঝাঁপ পর্দার অন্তরালে সংগঠিত হয়েছে। কিন্তু এ পর্যন্ত আমরা কোন রকমের চূড়ান্ত মূল্যে সফলতার মুখ কিন্তু দেখিনি এই প্রক্রিয়ায়। তো ফলে আমরা ক্রমে একটা এক্সক্লুসিভ, বিভিন্ন মাত্রাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেটাই সংগঠিত হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত প্রতীয়মান হচ্ছে। তো এমত অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় পরবর্তী ফেজে, অর্থাৎ এই যে তফসিল ঘোষণা হয়ে গেল, এই পর্বে এসে হয়তো আন্তর্জাতিক পর্যবেক্ষকের ভূমিকায় রত হতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন বলুন কিংবা এনডিআই বলুন কিংবা আইআরআই বলুন, কার্টার সেন্টার বলুন, কিংবা আপনার আনফ্রেল বলুন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারা কেউ কেউ হয়তো পর্যবেক্ষক পাঠাবে, কেউ কেউ হয়তো পাঠাবে না। দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করতে পারেন এবং স্থানীয়ভাবে এখানে যে ডিপ্লোম্যাটিক আউটপোস্টগুলো আছে, কূটনৈতিক মিশনগুলো, সেখানকার কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু ওই পর্যবেক্ষকের টুপি মাথায় দিয়ে এক ধরনের ভূমিকা পালন করতে পারেন এবং সেটি মূলত ওই ট্যাক্স পেয়ারের মানি ঠিক মতো ব্যবহৃত হচ্ছে কিনা সেই তাগিদ থেকে তাদের স্বার্থে। আজকে একটি আমরা দেখলাম যে ডক্টর কামাল নেতৃত্বে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। তো অল্প কথায় যে এই যে সুশীল সমাজের প্রচেষ্টা, তারা কোনো সমাধান নিয়ে আসতে পারবে কিনা? যদি সুশীল, আমরা দেখি ডক্টর কামালকে রাজনীতিবিদ তিনি, আপনি কি মনে করেন? অল্প কথায় শেষ করুন, কয়েক সেকেন্ড। এটা উদ্যোগটাকে খারাপ বলা যাবে না। এরা নিজেদের ব্যক্তিগত সদিচ্ছা থেকেই দেশের ইসের জন্য মানে একটা সমস্যার সমাধান হবে এই আশায় এখানে গিয়েছেন। কতটা সফল হবেন সেটা প্রশ্ন সাপেক্ষ। আমি সেটা খুব একটা আশাবাদী। আপনাদের অসংখ্য ধন্যবাদ দৃষ্টিকোণে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের অবরোধ অবস্থা এবং উত্তরণের পথ নিয়ে কথা বললাম। যে এই পরিস্থিতি আমাদের প্রত্যাশিত নয়, আমাদের দেশকে এগিয়ে নিতে হবে, সেটি আসল কথা। গণতন্ত্রের হয়তো অনেক সংকট কাল আসে, সেই সংকট উত্তরণের দায়িত্ব রাজনীতিবিদ এবং অতীতে তারা সেটাই করেছে। আমরা সেই প্রত্যাশার জায়গাটি অনড় দেখতে চাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দৃষ্টিকোণে থাকবার জন্য। আগামীকাল অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে এই সময়। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। সকলকে শুভরাত্রি।